হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন এমআবিডি পডকাস্ট সিরিজ যেখানে আমরা কথাবার্তা বলি আমাদের যে ইরাসমাস মনুস স্কলার আছে তাদের সাথে। তো আজকে আমাদের সাথে আছে তাসনিম, তাসনিম ফ্রম ইমোশন প্রোগ্রাম। তো আমি ওকে পরিচয় করে দিব না সরাসরি, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো ওনার পরিচয় প্রথমে। হ্যালো এভরিওয়ান, আমি তাসনিম জাহান। আমি বর্তমানে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স এর ইমোশন প্রোগ্রামে আছি, দ্য ইউরোপিয়ান মাস্টার্স অফ সায়েন্স ইন স্কিন হেলথ অ্যান্ড কেয়ার প্রোগ্রামে। আমার ফার্স্ট ইয়ার হচ্ছে ইতালিতে, ইউনিভার্সিটি অফ ইস্টার্ন পিয়েডমন্টে। আমার সেকেন্ড ইয়ার হচ্ছে ইউনিভার্সিটি অফ মিগুয়েল হার্নান্দেসে, স্পেনে। আমি ব্যাচেলর কমপ্লিট করেছি ফার্মাসি থেকে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগংয়ে। আমি পেশায় একজন প্রফেশনাল হ্যানা আর্টিস্টও। সো এটাই। আচ্ছা, আচ্ছা। তো সর্বপ্রথমে আপনি আপনার প্রোগ্রাম ডিটেইল একটু বলেন তো, যে আপনার মানে প্রোগ্রামটা কি নিয়ে কি পড়াশোনা করায়? এটার ইমোশনের মানে কি? অ্যান্ড কি করবেন এইসব আরকি? ইমোশন বেসিক্যালি হচ্ছে তিনটা পার্ট নিয়ে কাজ করে: কসমেটোলজিক্যাল সায়েন্স, ফার্মাসিউটিক্যাল সায়েন্স এবং ডার্মাটোলজিক্যাল সায়েন্স নিয়ে। সো কোনো একটা ড্রাগ, ডার্মাটোলজিক্যাল ড্রাগ বেসিক্যালি, সেটা কসমেটিক প্রোডাক্ট হোক বা স্কিন কেয়ার, মেকআপ, মেডিকেল ডিভাইস, যেটা প্রিপারেশন থেকে শুরু করে বেসিক্যালি সায়েন্স বিজ্ঞান থেকে শুরু করে ক্লিনিক্যাল ট্রায়াল, রিসার্চ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে রেগুলেটরি অ্যাপ্লায়েন্স, সবকিছুই এই প্রোগ্রামটা কভার করে। তো যারা হচ্ছে ফার্মাসি ব্যাকগ্রাউন্ডের অথবা ড্রাগ নিয়ে কাজ করতে চায় বা কসমেটিক নিয়ে কাজ করতে চায়, স্কিন কেয়ার রিলেটেড কিছু করতে চায়, তাদের জন্য প্রোগ্রামটা খুবই চমৎকার একটা প্রোগ্রাম। আচ্ছা, ইন্টারেস্টিং। স্কিন নিয়ে মানে আপনি স্কিন দেখে বলতে পারেন যে ওর স্কিনে কোন কিছুর কমতি আছে কিনা, ওর পানি খাওয়া বেশি দরকার কিনা, বা ওর খাবার-দাবার কি খাওয়া উচিত, এইসব কিছু কি? মোটামুটি এরকমই, লাইক এখন তো স্কিন কেয়ার মার্কেটটা খুবই এমার্জিং একটা, স্পেশালি ইউরোপে। আমি এখানে আসার পরে খেয়াল করছি যে এটা আসলে খুবই একটা এমার্জিং একটা প্ল্যাটফর্ম এবং এটা খুবই ভালো করতেছে। অ্যান্ড রিসেন্টলি হচ্ছে আমরা আমাদের প্রোগ্রাম থেকে আমাদেরকে কসমোপ্রফে নেওয়া হয়েছিল। হুম, হুম। কসমোপ্রফ হচ্ছে পৃথিবীর একটা অনেক বড় একটা কসমেটিক হাব, মানে সব দেশের বড় বড় সব জায়ান্ট কোম্পানি, ছোট বড় সব ধরনের কোম্পানিগুলো আসে। এক ধরনের ওদের জন্য মার্কেটিং ও আমাদের জন্য, আমরা যারা স্টুডেন্ট হুম, হুম। তাদের জন্য একটা কমিউনিকেশন বিল্ড আপের জন্য একটা খুবই ভালো জায়গা। সো ওখানে গিয়ে বুঝলাম যে আসলে বাংলাদেশে হয়তো এটা এখনো ওভাবে করে প্রচার হচ্ছে না জিনিসটা, কিন্তু বাইরের দেশে কসমেটিক, স্কিন কেয়ার, মেকআপ এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে। সো ইয়া, হ্যাঁ, আমি ইটস এ গুড মাঝে প্রোগ্রাম। মধ্যে অনেক, অনেক শুনি এসব বিষয় যে অ্যান্টি এইজিং নামে একটা কিছু একটা হয়তোবা হ্যাঁ, রেভলিউশনারি কিছু একটা মানে তারা চেষ্টা করতেছে জি। আনার জন্যে। যে প্রোডাক্ট ইউজ করলে আপনার বয়স বাড়বে না। এটা কি সত্যি নাকি এগুলা হ্যাঁ, হ্যাঁ, আসলেই? এরকম অনেক কিছুই আছে। ইভেন এখন মেডিকেল ডিভাইসও আসছে অনেকগুলা যেগুলো এজিং নিয়েই কাজ করে। আচ্ছা, আচ্ছা। পড়াশোনাটা ভালোমতো শেষ করেন। আমার সাথে যোগাযোগ রাখেন, হ্যাঁ? মানে যেন আপনার কাছ থেকে মাঝে মধ্যে কোনো ট্রিটমেন্ট দরকার হলে নিতে পারি। শিওর। আচ্ছা, আপনি তো এখন আপনার 2nd সেমেস্টার আছেন, তাই না? জি, মোটামুটি আমার সেকেন্ড 2nd সেমেস্টার। 1st সেমেস্টার এক্সপেরিয়েন্স কেমন ছিল? মোটামুটি ৬ মাস তো পড়াশোনা করলেন অলরেডি। ফার্স্ট অফ অল আমার হচ্ছে পড়ার একটা ২ বছরের গেপ ছিল, ব্যাচেলর করার পর ২ বছরের গেপ ছিল। সো হঠাৎ করে পড়াশোনাটা আবার আসাতে থাকে না, একটা শখ পাওয়ার। ওদের ইউরোপিয়ান স্টাইলটা বাংলাদেশে পড়ার এডুকেশন সিস্টেমের থেকে টোটালি ডিফারেন্ট। আমাদের পড়ার সিস্টেমটা ছিল আমাদেরকে শুধু মুখস্থ করতে হবে, মুখস্থ করে পরীক্ষায় বড় বড় প্রশ্ন লিখবো, শেষ, ডান। কিন্তু এখানের সিস্টেমটা অন্যরকম। এরা হচ্ছে বেশি গ্রুপ ওয়ার্কে বেশি গুরুত্ব দেয়, প্রেজেন্টেশনে বেশি গুরুত্ব দেয়, অ্যাসাইনমেন্টকে বেশি গুরুত্ব দেয়। সাথে হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলোও যে কোর্স রিলেটেড ঠিক আছে, কিন্তু কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে ওখানে, আমার নিজের কিছু স্কিলস দেখাতে হবে, এসব জিনিসগুলো খেয়াল রাখতে হবে। অ্যাডাপ্ট করতে একটু কষ্ট হয়েছে, স্পেশালি এডুকেশন সিস্টেমটা বেসিক্যালি ওদের এক্সাম গুলো হয় এমসিকিউ বেসড, আবার কিছু স্ট্রাকচার কোশ্চেনও থাকে, এগুলো একটু ডিফারেন্ট আমাদের থেকে। সো প্রথমে একটু একটা দুইটা পরীক্ষাতে একটু মানে আমি নার্ভাস ছিলাম, এরপর আস্তে আস্তে অ্যাডাপ্ট হয়ে গেছে আর কি। সেটাই, সেটাই। আমি এটা এখন ফেস করতেছি আরকি এখানে। আমি থিসিস শুরু করছি না? আর হুম। পাশাপাশি আবার ২-১ টা সেমিনার নিতে হইতেছে। তো ওগুলাতে এত স্ট্রিক্ট জার্মান ইউনিভার্সিটি গুলা। প্লাগেরিজম যদি দেখে তো আমি শেষ। মানে বলেই দিছে যে যদি তোমার প্লাগেরিজম পাই, যে কনসিকুয়েন্সেস হবে এটার জন্য তুমি রেডি থাকো। আমি বললাম ঠিক আছে। আচ্ছা, আমরা মোটামুটি এখন আমাদের 2nd
ইয়াতে চলে যাই, যেটা হচ্ছে আমাদের হুম। ইরাসমাস মুন্ডাস সম্পর্কে জানা ও প্রোগ্রাম চয়েস, যেখানে আমরা হুম। কথাবার্তা বলবো আরকি এসব নিয়ে। তো আপনি আমাকে বলেন যে আপনি ১ম কিভাবে এরাসমাস মুন্ডাস সম্পর্কে জানলেন এবং এপ্লাই করলেন? আমি যখন ইউনিভার্সিটির আই থিংক 4th ইয়ারে ছিলাম, হু, হু, তখন ফ্রেন্ডরা আসলে কথা বলতেছিল। স্পেশালি আমার সিইউর কিছু ফ্রেন্ড ছিল। আ আ ওরাও সবসময় এটা নিয়ে কথা বলতো। কারণ সিইউ থেকে অনেক এরাসমাস স্টুডেন্ট প্রতি বছরই চান্স পায়। তো আ আমি এটার সম্পর্কে তখনই জানি। অ্যান্ড এমআবিডির যে ফেসবুক গ্রুপ আছে, ওইটাতে ওরা আমাকে ইনভাইট পাঠায়, আমি ওখানে হুম, জয়েন হই। এরপর আমার আসলে আর কোনো তেমন ইরাসমাস নিয়ে এক্সপেরিয়েন্স ছিল না বা কিছু জানারও চেষ্টা করিনি। এরপর যখন আমার গ্র্যাজুয়েশন শেষ হয়, আম ইন্টার্নশিপের পরে আমি আসলে আ অনেকদিন মানে চেষ্টা করতেছিলাম চাকরিতে ঢোকার বা কিছু করার। কিন্তু ফার্মা সেক্টরটা এতই কঠিন হয়ে যাচ্ছিল ওই সময় থেকেই যে আমার জব ক্র্যাক করা খুবই হার্ড হয়ে যাচ্ছিল। দেন হঠাৎ করে আমি ডিসাইড করি যে আচ্ছা দেখি বিদেশে ট্রাই করে দেখি। ইচ্ছা ছিল আগে থেকে, কিন্তু মানে কখনো যে যাবো এরকম কোনো কিছু ছিল না। দেন একদিন হলো কি আমি স্ক্রল করতেছি। আমার সবসময় ইউরোপের দেশগুলা খুব বেশি পছন্দ ছিল। স্পেশালি সুইজারল্যান্ড, জার্মানি ওগুলাতে যাওয়ার ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল। তো আমি বলছি গেলে ইউরোপেই যাবো। এরকম একটা আমার প্ল্যান ছিল আরকি। তো থাকে না আমরা যখন অনেক বেশি সার্চ করি আমাদের Facebook এর অ্যালগরিদম গুলা বা Google এর অ্যালগরিদম গুলো ওরকম হয়ে যায়। দেন হঠাৎ করে পপ আপ হয় যে এরকম Facebook এ যে এমআবিডির একটা ওয়েবিনার হবে। সিইউর সামথিং এরকম। তো আমি কি করে রেজিস্ট্রেশন করি ওইটাতে। দেন আমি ওয়েবিনারটাতে জয়েন করি। ওই ওয়েবিনারটা করে একদম আমি ডিটেইলস এ জানতে পারি যে আসলে এরাসমাস মুন্ডাস স্কলারশিপটা কি, কিরকম হয় ইউজুয়ালি, কিভাবে স্টিফেন দেয়, কিরকম রিকোয়ারমেন্টস লাগে এই ধরনের কিছু। দেন ওইটা আমার ১ম ওয়েবিনার ছিল। এরপর আমি আরো ক্লিয়ার হওয়ার জন্য আরো ২-৩ টা ডিফারেন্ট ওয়েবিনার অ্যাটেন্ড করি এমআবিডিরই। তো আমার ক্লিয়ার একটা ধারণা হয় যে আচ্ছা জিনিসটা এরকম হবে। আ এরকম তো আমার মোটামুটি প্রোফাইল আছে। আমি তখন মাত্র আমার আইএলটিএস স্কোরটা পাইলাম। তখন বাংলাদেশের রাজনীতির অবস্থাও খুব খারাপ ছিল জুলাই এর টাইমে। তো হুম। ওই সময় আমি বসে এগুলাই ঘাঁটতেছিলাম। তো যখন আস্তে রেজাল্টও আসে, দেখলাম যে রিকোয়ারমেন্টস গুলাও মানে মোটামুটি যায়। তখন আমি ওই যে ওয়েবিনারে বলল যে কিভাবে সার্চ করতে হবে, ক্যাটালগে গিয়ে কিভাবে কি করতে হবে, আমি ওভাবে করে স্টার্ট করলাম আরকি। সো ওইখান থেকে যাত্রাটা শুরু বলা যায়। এমআবিডি অনেক হেল্প করলো আমাকে। আচ্ছা, শুনে ভাল লাগলো। এখন মানে আপনি তো আগে ধরেন যে একটা ওয়েবিনারের আপনি হচ্ছেন অ্যাজ এ কি বলে লিসেনার ছিলেন বা হচ্ছে ওখানকার অডিয়েন্স ছিলেন। বাট রিসেন্টলি মনে হয় আপনি নিজেও ওয়েবিনার নিতেছেন। তো এখন কেমন ফিল হয় আপনার কাছে যে যেটার থ্রুতে আপনি জানছেন এখন ওইটার থ্রুতে আপনি মানুষকে জানাইতেছেন? আ আমার আসলে মাঝে মধ্যে আমি নস্টালজিক ও ফিল করি। লাইক আমি ওই স্ক্রিনের ওই পাশে ছিলাম স্ক্রিনের। আর এখন আমি উল্টা জিনিসটা করতেছি। সো ভালো লাগে। লাইফ কিভাবে যে টার্ন নেয় কার কখন সেটা আসলে বুঝা যায় না আরকি। গ্রেটফুল। ট্রু। আচ্ছা, বলেন এখন আমাদেরকে বলেন যে আপনি ইমোশন যে প্রোগ্রাম, এটা মানে বাছাই করার পেছনে আপনার কারণ কি ছিল? এটা আপনি অন্যান্য প্রোগ্রাম বাদ দিয়ে আপনি এই প্রোগ্রামটাই কেন বাছাই করলেন আরকি? এটা বাছাই করার অন্যতম কারণ হচ্ছে আমার প্যাশনটা। আমি একদম শুরু থেকেই মানে স্কিন কেয়ার এর প্রতি অনেক বেশি কনসেনট্রেট ছিলাম এবং আমার যে অ্যা মানে অ্যাজ আ প্রফেশনালি আমি হ্যান আর্টিস্ট, এই জিনিসটাও আমাকে হেল্প করছে অনেক বেশি মানুষের সাথে কমিউনিকেট করতে। আর স্কিন রিলেটেড যেহেতু ছিল ব্যাপারটা, যখন আমি আমার ক্লায়েন্টদের সাথে ইন্টারেক্ট করতাম, তো কারো স্কিনে হচ্ছে মেহেদিতে সেনসিটিভিটি হতো, কি অনেক প্রবলেম হতো। দেন থাকে না মেয়েরা আমরা কথা বলতে গেলে অনেক কিছু বলি, আমার সেনসিটিভ স্কিন, আমার অয়েলি স্কিন। সো এগুলা নিয়ে কথা, এই প্রোডাক্ট আমাকে স্যুট করছে, এটা স্যুট করে নাই। তো এগুলো নিয়ে কথা বলতে আমার আসলে ইন্টারেস্ট আরো বেশি জাগছে। যখন আমি ইউনিভার্সিটি আই থিংক 2nd অর 3rd ইয়ারে ছিলাম, তখন থেকেই আমার ক্লায়েন্টদের সাথে ইন্টারেকশনটা শুরু হতো আরকি। তো ওই সময় থেকেই মানে আমার মনে হচ্ছে কি এটা একটা খুব ভালো জায়গা এক্সপ্লোর করা। তখন আস্তে জিনিসটা পপুলার হচ্ছে। কোরিয়ান স্কিন কেয়ার, জাপানিজ স্কিন কেয়ার এগুলো তখন আস্তে পপুলারিটির দিকে যাচ্ছিল। সো ওরাও শেয়ার করতো আমার ক্লায়েন্টরা যে আম এই প্রোডাক্টটা আমাকে স্যুট করছে, কোরিয়ান সানস্ক্রিনটা স্যুট করছে, এটা করে নাই। সো ওই জিনিস থেকে আমার আস্তে ভালো লাগাটা শুরু। দেন আমার ব্যাকগ্রাউন্ডটাই ফার্মেসি ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে ফর্মুলেশন, আর&ডি এগুলা নিয়ে। দেন আমি ইন্টার্নশিপে গেলাম। ইন্টার্নশিপটা আমার জন্য আর খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল। লাইক বেশি দিনের ছিল না, যত দিনেরই ছিল। ওখানে মানে
খুব কাছ থেকে দেখছি আমি কিভাবে একটা ড্রাগ ফর্মুলেট হয়, কিভাবে কিউসি তে যায়, কিভাবে কিউএ হ্যান্ডেল করে। এগুলো দেখার পর আমার মনে হয়েছে যে না, আমি আসলে এখানে কিছু একটা করতে পারি। কিন্তু বাংলাদেশে কোনো ওই ধরনের সিরিয়াস লেভেলের কোনো ধরনের কসমেটিক বা স্কিন কেয়ার মেকআপ নিয়ে আমি দেখিনি, যেভাবে আমরা এখানে ইউরোপে ইউজুয়ালি ইউরোপ ইউএসএ বেসড কোম্পানিগুলো হয়। সো আমার মনে হলো যে ওই সেক্টর আসলে কাজ করা এখনো অনেক বাকি আছে। চাইলে আমরা ওই জায়গাটাতে আরো বেটার কিছু করতে পারি। সো এইভাবে জিনিসটা শুরু হলো আরকি। আচ্ছা, আচ্ছা। তবে হচ্ছে আপনার কাছ থেকে আমরা আরো হচ্ছে একটু পরে জানবো যে হেনা যে আর্টিস্ট কথা যেটা বললেন আপনি তো প্রফেশনাল হেনা আর্টিস্ট। তো এটা কিভাবে হেল্প করছে এটা আমি একটু রিজার্ভে রাখলাম। এটা আমি পরে জিজ্ঞেস করব যে এটা কিভাবে হেল্প করছে ডিরেক্টলি আপনাকে প্রোগ্রাম সিলেকশনে। অ্যান্ড এখন আমি হুম। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আম আপনি যে এরাসমাস মুন্ডাস ক্যাটালগ দেখলেন, বাছাই করলেন। তো এরাসমাস মুন্ডাসের মানে কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ মনে হইছে আরকি? লাইক দ্য প্রোগ্রাম হ্যাঁ, নাকি হোল প্রোগ্রামে ধরেন যে, ইউর যে সুবিধাগুলো যে দেয়, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনটা বেশি অ্যাট্রাক্টিভ মনে হইছে? আমার থেকে মনে হয়েছে যে ফার্স্ট অফ অল যে মোবিলিটি যে ট্র্যাক গুলা থাকে, ওগুলা খুব ওরা সুন্দরভাবে অর্গানাইজ ভাবে সাজায়। মানে আমি যতগুলো প্রোগ্রামে অ্যাপ্লাই করছি এবং যতগুলো প্রোগ্রাম আমি নিজে খেয়াল করছি, ওখানে দেখলাম যে ম্যাক্সিমাম প্রোগ্রামেরই ট্র্যাক গুলো এমন ভাবে সাজানো এবং অর্গানাইজড যে মনে হয় যে আসলে কিছু একটা করা যাবে। প্রোগ্রাম গুলো এতই গুছানো যে আপনি অ্যালুমনি গুলোর সাথেও কন্ট্যাক্ট করতে পারবেন, ওদের কি অবস্থা, ওরা এখন কে কোন পজিশনে আছে, কি কি করতেছে। অ্যান্ড থেকে বড় কথা হচ্ছে কমিউনিকেশন গুলা খুব ভালো, নেটওয়ার্কিং কমিউনিকেশন এটা করার একটা খুবই ভালো সুযোগ ইরাসমাসের মাধ্যমে। কারণ আমাদের প্রোগ্রাম গুলাতে খেয়াল করলে দেখা যাবে যে অনেক বেশি ওয়েবিনার থাকে, সেমিনার থাকে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট থাকে, প্রোগ্রাম গুলো ওভাবে করে স্ট্রাকচার করা। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, আই থিঙ্ক বলবো যে নেটওয়ার্কিং হাব এভাবে করে ওরা প্রোগ্রাম গুলাকে বানায়। সো ইয়া, আমার থেকে এই জিনিসটাই বেশি ভালো লাগছে। হ্যাঁ, মানে হচ্ছে আমার মনে হয় সবগুলা প্রোগ্রামেই এরকম মোটামুটি এরকমভাবে স্ট্রাকচার করে সাজানো থাকে। যারা স্কলার হিসেবে যারা আসে তারা এগুলো সবকিছুর ভেতর দিয়ে যায় আরকি। তো একটা নতুন একটা এক্সপেরিয়েন্স হয়। তো আপনার তো এখনো আরো প্রায় ৩ টা সেমেস্টার আছে। তাই হোপ আপনি ওগুলো অনেক এনজয় করবেন। তো এখন আমি বলতে চাই মানে আপনার কাছে জানতে চাই যে ধরেন একজন নতুন যারা মানে নতুন কেউ এপ্লাই করবে, ও যখন হচ্ছে প্রোগ্রাম ক্যাটালগে যায়, যাবার পরে যখন দেখে যে অনেক প্রোগ্রাম, হ্যাঁ? অনেক প্রোগ্রাম, ওই প্রোগ্রামগুলা দেখে সে কনফিউজড হয়ে যায়। ঠিক আছে? ১ম এই। তো এই যে কনফিউজটা হয়, এই কনফিউশন থেকে মানে তার বের হবার জন্য বা তার জন্য আপনার স্পেসিফিক কোনো অ্যাডভাইস আছে যে কনফিউজড না হবার জন্য কি করতে পারে ও? এই কনফিউশনটা আমারও ছিল ফার্স্ট অফ অল। কারণ এতগুলা প্রোগ্রাম আর স্টেম সাবজেক্টের জন্য তো মানে ইরাসমাস একদম একটা অ্যাসেট বলা যায় এরকম। আহ এখন আমি আমি আমার ক্ষেত্রে আমি এমন করছিলাম, আমি আমার ইন্টারেস্টের সাথে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড মিলে, আমার ফিউচার প্যাশন আমি কি করতে চাই এগুলোর সাথে মিলে এভাবে করে এই জিনিসগুলা যখন কিওয়ার্ড ধরে ধরে সার্চ দিছি, অনেকগুলো প্রোগ্রাম আসছে। প্রত্যেকটা প্রোগ্রামের আমি ওয়েবসাইটে গেছি, যে গিয়ে দেখলাম যে রিকোয়ারমেন্টস ওরা কি আসলে ফার্মাসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট নিচ্ছে কিনা। আগে রিকোয়ারমেন্টস টা চেক করছি, দেখলাম যে হ্যাঁ নিচ্ছে। ওকে, আমি এটাকে শর্ট লিস্ট করলাম। নেওয়ার পরে প্রোগ্রামটা ডেসক্রিপশনটা আমি পড়ার চেষ্টা করছি যে আসলে ওইটা আমি যেটা চাচ্ছি আমার ফিউচার গোলের সাথে, আমি যেটা হতে চাচ্ছি ভবিষ্যতে, এটার সাথে অ্যাকচুয়ালি ম্যাচ হচ্ছে কিনা, ওই প্রোগ্রামটা আমাকে ওইটা দিবে কিনা। হুম। সো ওভাবে করে আমি ফিল্টার করছি দুই ভাবে, লাইক আমার প্রোগ্রাম আমাকে নিচ্ছে কিনা ফার্মাসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। সেকেন্ডলি আমি হচ্ছে আমার ফিউচার গোলের সাথে ওর ডেসক্রিপশন মিলতেছে কিনা। এভাবে করে আমি শর্ট লিস্ট করে একটা এক্সেল শিট বানাইছি, ওখানে আমি ওভাবে করে রাখছি আর কি। আচ্ছা, মানে মেইন কথা হচ্ছে একটু অর্গানাইজ করা প্রোগ্রামগুলারে। হুম। তো ইয়া। মানে যে প্রোগ্রামগুলাতে এপ্লাই করবে হচ্ছে দেখে কনফিউজড হওয়ার থেকে গো থ্রু করা প্রত্যেকটা প্রোগ্রামে দেন হচ্ছে ওগুলা শর্ট লিস্ট করে কোথাও রাখা আরকি। যে কোনটার মধ্যে তার সবচেয়ে বেশি ম্যাচ হয় দেন ওইভাবে এপ্লাই করা। ওকে, গ্রেট। এখন হচ্ছে আপনি আমাদেরকে বলেন যে আপনার অ্যাপ্লিকেশনের টাইমলাইনটা কিরকম ছিল? আপনি কবে এপ্লাই করলেন? কবে সিলেকশনের রেজাল্ট পেলেন? 2nd ফেজ কবে হলো? দেন আপনি ভিসার জন্য কবে এপ্লাই করলেন? এইসব আরকি। আমি এখানে একটু একটা জিনিস এড করতে চাই। শিওর। অ্যাপ্লিকেশনের পিরিয়ড কিন্তু অক্টোবর থেকে স্টার্ট হয়। হুম, আমি অক্টোবরে এপ্লাই করা স্টার্ট করি একটাতে। কিন্তু কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে আম মানে ও ও ওয়েবসাইট গুলো এত বেশি মানে সমস্যা করে, টেকনিক্যাল ইস্যুস কারণ সবাই মিলে এপ্লাই করে। তো একটা প্রোগ্রামে আমি এপ্লাই করতে নিছিলাম।
3-4 দিন আমি ওটাতে এপ্লাই করার চেষ্টা করতেছি, কিন্তু কোনো মতে ডকুমেন্ট সাবমিট হচ্ছে না। আমি ওই সময় গিভ আপ করে দিছি, এত ফ্রাস্ট্রেটেড ছিলাম। দেন আমি 3 মাস, লাইক অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমি আর ইরাসমাসের দিকে ফিরেও তাকাই নাই। লাইক ওই সময় আমার মেইন সব প্রোগ্রাম গুলা চলে যায়, মানে যেগুলা লাইক ফার্মাসি ব্যাকগ্রাউন্ডের কোর্স প্রোগ্রাম ছিল। দেন জানুয়ারির দিকে আমার মনে হলো না, আমি একটু আবার ট্রাই করি, দেখি এত অধৈর্য হলে হবে না। দেন আমি আবার 2-3টা প্রোগ্রামে তখন এপ্লাই করি, ওইভাবে জিনিসটা শুরু হয় আর কি। বাট জার্নিটা শুরু হয় আমি যখন আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া স্টার্ট করি। আমি নিজে প্রিপারেশন নিই, তো এই জন্য একটু টাইম লেগে যায়, লাইক 2 মাস সময় লাগে। দেন রেজাল্ট দেওয়ার পরে যখন আমি ইরাসমাস সম্পর্কে জানার চেষ্টা করি, এমআবিডির ওয়েবিনারে জয়েন করি, এরপর আস্তে আস্তে ডকুমেন্টেশন গুছালাম, এসওপি লেখা প্র্যাকটিস করলাম, রেকমেন্ডেশন লেটার কালেক্ট করলাম। সো মোটামুটি এটা ছিল 6-7 মাসের একটা জার্নি। এরপর যখন সিলেকশন প্রসেস শেষ হয়, দেন আই থিঙ্ক ইন্টারভিউ হয়। আমার প্রোগ্রামে ইন্টারভিউ ছিল। ইন্টারভিউর পরে দেন আস্তে আস্তে ভিসা প্রসেস স্টার্ট হয় আর কি। মোটামুটি এটা আমার ভিসা সহ বলতে গেলে প্রায় একটা 9 থেকে 10 মাসের সময় ছিল। লম্বা সময়। তার মানে হচ্ছে কেউ যখন এপ্লাই করবে তার ধৈর্য সহকারে প্রত্যেকটা স্টেপ পার হতে হবে আরকি। আপনার কি কোনো ইন্টারভিউ ছিল বাই দ্য ওয়ে? আমার ২টা ইন্টারভিউ, আমি আমি ৬টা প্রোগ্রামে এপ্লাই করি। ওকে। ৪টার প্রি স্ক্রিনিং ক্লিয়ার করি। যেখানে ২টার ইন্টারভিউ ছিল। অ্যান্ড আমার প্রোগ্রামেও ইন্টারভিউ ছিল এটাতে। আচ্ছা, তার মানে আপনি মানে টোটাল কয়টা প্রোগ্রামে এপ্লাই করলেন আর কয়টাতে হচ্ছে সেকেন্ড ফেজে কল পেলেন? ৬টায়। আমি ৬টাতে এপ্লাই করি, ৪টাতে সেকেন্ড ফেজে কল পেলাম। ২টার ইন্টারভিউ ছিল। একটার হচ্ছে আবার থার্ড ফেজ স্ক্রিনিং ছিল। আরেকটার আই থিংক সাম কাইন্ড অফ রাইটিং এক্সাম এর মতো ছিল, লাইক অ্যানালিটিক্যাল স্কিল চেক করার মতো। আচ্ছা, আচ্ছা। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আপনি ইমোশন থেকে কল পেলেন আরকি। নাইস। ইয়া। কনগ্রাচুলেশনস এগেইন। অ্যান্ড আপনি যখন হচ্ছে এসওপি লিখলেন বা হচ্ছে কভার লেটার যেটাই বলি বা হচ্ছে আপনি আম এলওআর নিলেন। তো ওই সময়টাতে আপনার কাছে কোন ডকুমেন্টসটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হইছে? সবাই ইউজুয়ালি মোটিভেশন লেটার বলে। আমার জন্য ওইটা বেশি চ্যালেঞ্জিং ছিল না। কারণ আমি যেহেতু লাইক আমার গোল ক্লিয়ার। আমি এরকম করব। তো আমি জানি যে আমি কি লিখবো ওখানে। আমার জন্য চ্যালেঞ্জিং ছিল হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স নেওয়া। কারণ কেন? লাইক ইটস ভেরি সিলি, লাইক আমার এলাকা তো এটার সমস্যা ছিল। মানে আমার আব্বুকে অনেকবার যাইতে হইছে, ওইটা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হইছে, এটাই। আর ছিল ওই যে বিভিন্ন সময় ওই যে এপ্লাই করতে যেতাম ২-৩ দিন পুরো সময় আমি ওটাতে দিতাম। কারণ ওইভাবে প্রোগ্রাম ওয়াইজ আমি আমার সিভি আর মোটিভেশন লেটার চেঞ্জ করতাম। প্রোগ্রাম ওয়াইজ প্রত্যেক প্রোগ্রামে। সো ওইটা আমি এমন প্রোগ্রাম হইছে, আমি একটা প্রোগ্রামের কথা বলি, সাস্টেনেবল ড্রাগ ডিসকভারি। এটা আমার খুবই পছন্দের একটা প্রোগ্রাম ছিল। বাট আমি এটাতে ২ দিন সময় দিছি এপ্লাই করার। বাট কিন্তু আমি শেষমেশ এটাতে এপ্লাই করতে পারি নাই। কারণ ওয়েবসাইট ডিস্টার্ব করতেছিল। আমি আমার ডকুমেন্টেশন জমা দিতে পারতেছিলাম না। সো এইটাই এইগুলাই ঝামেলা পোহাইতে হইছে। আদারওয়াইজ অন্যান্য সব ডকুমেন্টেশন এর ঝামেলা হয়নি। আচ্ছা, আচ্ছা। তার মানে এটাও মানুষ মানে যারা অডিয়েন্স আছে এদের মাথায় রাখা লাগবে যে আ প্রোগ্রামে যেন তারা আগে থেকেই এপ্লাই করা শুরু করে। কারণ মাঝখানে এমন এপ্লাই হতে করে, পারে ইয়া। যে দেখা গেল যে ওয়েবসাইট কাজ করতেছে না। আচ্ছা। তো আমরা মোটামুটি হচ্ছে উম একটু বেসিক জিনিসপত্র কভার করলাম। এখন আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি নিজের প্রোফাইলকে কিভাবে বিল্ড করলেন, ঠিক আছে? আমরা এখন আপনার ব্যাচেলর লাইফে ফেরত চলে যাবো। যে আপনি অলরেডি মেনশন করছেন যে আপনি ধরেন উম ইরাসমাস মনু সম্বন্ধে জানছেন আপনার লাস্ট ইয়ার থাকতে। তখন থেকে আপনি জানলেন। তো ওই স্বল্প সময়ের মধ্যে আপনি নিজেকে কিভাবে ইভালুয়েট করলেন যে আমার এই জিনিস নাই, আমার এইসব জিনিস হলে হয়তোবা আমি আরো অনেক বেশি মানে আমার প্রোফাইল অনেক বেশি স্ট্রং হবে। তো ওইসব জিনিস মাথায় রেখে আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করলেন আসলে? এক্ষেত্রে আমি হচ্ছে আমার সিজিপিএ এর ক্ষেত্রে বেশি ফোকাস করছি। আমি একটা কনসিস্টেন্ট সিজিপিএ রাখার চেষ্টা করছি। যেহেতু সিজিপিএ টা ইম্পোর্টেন্ট সব স্কলারশিপ এর ক্ষেত্রে। আর হচ্ছে আমার ইউনিভার্সিটিতে আমাদেরকে অনার্স এর পরে হচ্ছে ফাইনাল এক্সাম এর পরে ৬ মাসের মতো অলমোস্ট সময় দেওয়া হয় থিসিস করার জন্য। তো ওই থিসিস করতে গিয়ে আমি আসলে অনেক কিছু ল্যাব রিলেটেড রিসার্চ এন্ড পাবলিকেশন সম্পর্কে জানতে পারি। যেটা আমাকে হেল্প করে যেন আমি পরবর্তীতে
পাবলিকেশনের দিকে মনোযোগ দিই। আমার আন্ডার গ্রাজুয়েট থিসিসটা আমাকে অনেক হেল্প করে এই ক্ষেত্রেও। ইন্টারভিউতেও আমাকে এটা নিয়ে অনেক কোয়েশ্চেন করা হয়। সো সব মিলিয়ে ওই পিরিয়ডটা আমার জন্য লাস্টের দিকে স্পেশালি লাস্টের একটা বছর আমার চেষ্টা ছিল যে আমি যেন সিজিপিএটা মেনটেন করি। কারণ কোভিড এর কারণে সিজিপিএটা অনেকটা ড্রপ হয়ে যায় আমার। তো আমি চেষ্টা করি যে কোভিড এর পরে যেন আমি ওইটাকে বিল্ড করতে পারি। আর ওই যে আর একটা ছিল যে আমার কমিউনিকেশন স্কিল তেমন ভালো ছিল না। আমি ইন্ট্রোভার্ট থাকার কারণে আমি চেষ্টা করতাম যে মানে কিভাবে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা যায়, কিভাবে নিজেকে আরো এক্সপ্রেস করা যায়। তো ওই কাজ থেকে আমার আসলে মেহেদি জিনিসটাকে অ্যাজ এ প্রফেশন হিসেবে নেওয়া, যেন আমি মানুষের সাথে ইন্টারেক্ট করতে পারি, মানুষকে জানতে পারি, বুঝতে পারি, ওই স্কিলটা আমি ডেভেলপ করতে পারি। এই ৩ টা জিনিস আমি ওই সময় থেকে করছি, আর কিছু না। আচ্ছা, আচ্ছা। আ মানে এখন আমি কি মানে আপনার যদি কোনো সমস্যা না হয়, আমি কি জানতে পারি বা আমরা কি জানতে পারি যে আপনার এসওপির মধ্যে আপনার মেইন থিমটা কি ছিল? মানে আপনি কোন জিনিসটাকে বেশি ফোকাস করছিলেন আপনার এসওপিতে? আম এটা আসলে আমি প্রত্যেকটা ছবি একেকটা জিনিসকে থিম করে লিখার চেষ্টা করছি। ইমোশনের ক্ষেত্রে আমি আ আমার যেহেতু একাডেমিক ব্যাকগ্রাউন্ড অফ ফার্মাসি অ্যান্ড যেহেতু ইমোশনাল প্রোগ্রামের সাথে এটা পারফেক্টলি অ্যালাইন করে, এটাকে হাইলাইট করছি। আর সাথে আমার যে এক্সট্রা কারিকুলার যেটা আমার ইউনিকনেস আছে, যেটা হেনা আর্টিস্ট্রি, ওইটাকে আমি হাইলাইট করছি ২ টা জিনিসকে। বাট এটার মানে এটা না যে আমি প্রত্যেকটা এসওপিতে এই জিনিসটা, এই ২ টা জিনিসকে হাইলাইট করছি। যেখানে আমার মনে হইছে যে এটা আমার প্রোগ্রামের সাথে যাচ্ছে, আমার এসওপিতে এটা দেওয়া উচিত, আমি সেখানে হয়তো একাডেমিকটাকে আগে রাখছি। আর আর হেনা আর্টিস্ট্রিটাকে পরে রাখছি, বাট দিই নাই, উল্লেখই করি নাই, এরকম হইছে। আবার কিছুটাতে কোনটাতে আমার মনে হয়েছে যে এটা আমার প্রোগ্রামের সাথে যাচ্ছে। এটা ওরা যা চাচ্ছে, যেরকম একটা স্টুডেন্ট চাচ্ছে ওটার সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে। তখন আমি ওইটাকে ওভাবে হাইলাইট করছি। সো ইমোশনের ক্ষেত্রে আমি যখন এসওপি লিখতেছিলাম তখন আমি আ কানেকশনটা ওভাবে তৈরি করছি একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে প্রোগ্রামের, আর হচ্ছে আমার ওই যে ক্রিয়েটিভ সাইডটাকে। আর আরেকটা কথা আমি উল্লেখ করছি যে আমি ইন্টার্নশিপ করতে গিয়ে খেয়াল করলাম যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কি প্রবলেম আমি দেখছি ওখানে। মানে ওই যে ফার্মা ইন্ডাস্ট্রিতে কি হতে পারে এবং এটা নিয়ে ফিউচারে কিভাবে কাজ করা যায় ওই সেক্টরটাতে, এটা নিয়েও আমি লেখার চেষ্টা করছি। আচ্ছা, আচ্ছা। মানে বুঝতে পারছি মোটামুটি। I hope অডিয়েন্সরাও ধরতে পারছে বিষয়টা। বাট তারপরেও মানে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার যে হেনা আর্টিস্টের যে এক্সপেরিয়েন্স ছিল, এটা আপনি যেসব প্রোগ্রামে ডিরেক্টলি মানে হচ্ছে এখানে মেনশন করছেন কথাটা, এটা কিভাবে হচ্ছে আপনি কানেক্ট করছেন আরকি? জেনেরিক ভাবে আমি এসওপিটা না লিখে আমি চেষ্টা করছি এভাবে বলার জন্য যে এটা আমাকে ২ ভাবে হেল্প করছে। একটা তো মানুষের স্কিন সম্পর্কে জানাতে হেল্প করছে। আর দ্বিতীয়ত একটা আমার কমিউনিকেশন বিল্ড আপ করছে। সো কোনখানে যখন আমার মনে হইছে আমি হেলথ রিলেটেড কোন কিছুতে এপ্লাই করতেছি, কোন প্রোগ্রাম সেটা ডিরেক্টলি হেলথ রিলেটেড, স্কিন রিলেটেড, ওখানে আমি ডিরেক্টলি বলছি যে আ এটা আমাকে মানুষের স্কিন সম্পর্কে জানতে হেল্প করছে। এটা আমার একটা প্যাশন অ্যান্ড এটা থেকে আমি আগ্রহ পাইছি মানে এই প্রোগ্রাম গুলাতে এপ্লাই করার। যেখানে এটা ডিরেক্টলি হেলথ রিলেটেড না, হয়তো এটা মানে একটা অন্য আদার প্রোগ্রাম। তো ওখানে আমি এটা বললাম যে এটা আমার কমিউনিকেশন বিল্ড আপে হেল্প করছে। মানুষের সাথে মিশতে হেল্প করছে, যেটা ইরাসমাস এর একটা কোর থিম, যে কমিউনিকেশন মাল্টিকালচার আমাদের থাকতে হবে। ওখানে অনেক ধরনের মানুষ থাকবে, ওখানে আমাদের অ্যাডাপ্টেশন এর দরকার, কমিউনিকেশন এর দরকার। তো আমি এখানে ইন্ডাস্ট্রিকে ২ ভাবে ইউজ করছি, যখন যে প্রোগ্রাম আমার লাগছে সেভাবে। হুম, এটা একটা হচ্ছে খুবই লজিক্যাল ওয়েতে চিন্তাভাবনা যেটাকে বলে। কারণ আমিও যখন দেখছি যে আমার মানে আমার এক্সপেরিয়েন্স বলতেছি। আমি যখন দেখছি যে এইখানে আমার কোন জিনিসটাকে যদি আমি মেনশন করি, যেটা আসলে এক্সপ্লেইন করে যে আমার ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে বা মানুষের সাথে কথা বলা মানে ইন্টারন্যাশনাল কোনো একটা কনফারেন্সে যাওয়ার সুযোগ হইছে বা কোনো একটা হ্যাকাথনে পার্টিসিপেট করার সুযোগ হইছে। যেটা হচ্ছে যেখানে আমাকে সুযোগ দিছে কোনো ইন্টারন্যাশনালি মানুষের সাথে কথা বলার বা কম্পিটিশনে পার্টিসিপেট করার। তো এগুলো হেল্প করে। তো আপনাদেরও যদি এরকম কোনো ধরুন কিছু একটা যদি করে থাকেন যেটা কোনোভাবে আপনাকে হেল্প করছে এসব বিষয়ে, ওগুলো মেনশন করা উচিত। অ্যাজ তাসনিম সেইড। ওকে। তো এখন আপনার তো মনে হয় ২ টা পাবলিকেশন ছিল, তাই না? জি। হ্যাঁ, ব্যাচেলর থাকতে। তো ধরেন এখন যার থিসিস নাই বা থিসিস বলতে সরি, যার ধরেন যে পাবলিকেশন নাই, ওর জন্য আপনার অ্যাডভাইস কি হবে? কম্পিটিশনটা হাই হচ্ছে, এখন আমাদের উচিত পাবলিকেশন বা রিসার্চ এগুলা নিয়ে কাজ করা। যদি না থাকে এটার মানে এটা না যে আমি এপ্লাই করতে পারবো না বা আমি সিলেক্ট হতে পারবো না। আমার অনেক ক্লাসমেট আছে যাদের কোনো আইডিয়াই নেই রিসার্চ জিনিসটা কি, ওদের এডুকেশন সিস্টেমটাই ওভাবে না, কিন্তু তারাও কিন্তু
স্কলারশিপটা পাইছে নিশ্চয়ই তাদের প্রোফাইলটা অন্য দিক দিয়ে ভালো। হয়তো তারা সিজিপিএ মেনটেন করছে বা তারা কোনো সফট স্কিল নিয়ে কাজ করছে, অথবা তারা কোনো এক্সট্রা কারিকুলারের সাথে ইনভলভমেন্ট ছিল, বা তাদের জব এক্সপেরিয়েন্স আছে। তো আমার অ্যাডভাইস এটাই হবে যে ওরা যেন চেষ্টা করে প্রোফাইলটাকে এনরিচ করার অন্যভাবে। একটা জিনিস আমার নাই, অন্যদিকে আমি চেষ্টা করি। অন্যদিকে যেন প্রোফাইলটাকে আমি অন্য একটা হাইলি কম্পিটিটিভ অ্যাপ্লিকেন্টের সাথে যেন কম্পেয়ার করা যায় ওভাবে রেডি করি। আচ্ছা, আচ্ছা। তো এইটার সাথে মনে হয় সিজিপি এটাও রিলেটেড। তো আমি যে কোয়েশ্চেনটা করতে চাচ্ছিলাম আপনাকে মনে হয় এটা অ্যান্সার হয়ে গেছে অলরেডি। কারণ আমি এই কোয়েশ্চেনটা মোটামুটি বিগত যত গেস্ট ছিল সবাইকেই করছি। যে আপনার মতে সিজিপিএ টা কতটা ইম্পোর্টেন্ট? আর কারো যদি সিজিপিএ কম থাকে তাহলে তার কি করা উচিত? আমার মতে সিজিপি খুবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আমি যখন নিজে এক্সপ্লোর করতেছিলাম এই এর ক্যাটালগ, তখন খেয়াল করলাম যে কিছু কিছু প্রোগ্রাম থাকে, সব না। ওরা বলে দেয় 3.5 প্লাস হায়ার সিজিপিএ ওদেরকেই যেন, ওরাই যেন অ্যাপ্লাই করে। তো এটা সব প্রোগ্রামে না, আমি মানুষকে নিরুৎসাহ করতে চাচ্ছি না অ্যাপ্লাই করার ক্ষেত্রে, বাট সিজিপিএ থাকা উচিত। বাট যাদের নাই, এমন অনেক এক্সাম্পল আছে, আমাদের বাংলাদেশেও অনেক এক্সাম্পল আছে যে যাদের নাই, তারা তারাও চান্স পাচ্ছে। নিশ্চয় তারা অন্য কিছু দিয়ে ওই যেটা ওর নাই সিজিপিএ ওইটাকে কভার আপ করার চেষ্টা করতেছে, লাইক ভালো একটা স্ট্রং মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার, বা ওর এক্সট্রা কারিকুলার থাকতে পারে, বা জব এক্সপিরিয়েন্স থাকতে পারে। সো সিজিপিএ ইম্পর্টেন্ট, এটা নো ডাউট, বাট ওইটাই মেইন ক্রাইটেরিয়া না। বাকিগুলোর দিকেও আমাদের খেয়াল রাখা উচিত। ওকে। তো আমরা মোটামুটি এখন যে প্রোফাইল কিভাবে বিল্ড করতে হয় এই সেকশনে কথাবার্তা বললাম। বাট এখন এই সেকশনে একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস নিয়ে। যার ধরেন যে এইসব একাডেমিক ব্যাকগ্রাউন্ড বাদেও সে হচ্ছে কিভাবে তার যে আলাদা একটা পার্সোনা আছে সেটা কিভাবে সে এক্সপ্লেইন করবে তার এসওপিতে বা মানে হচ্ছে বা মোটিভেশন লেটার বা কাভার লেটার যেটাই বলি। তো তার জন্য তার কি করা উচিত আসলে? আমার মতে আলাদাভাবে যদি কোনো পার্সোনালিটি একাডেমিক লাইফ ছাড়া আমরা যদি অ্যাড করতে যাই, সেটা অবভিয়াসলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এটা দিয়ে আসলে অনেক অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, আপনি মানুষ হিসাবে কেমন, আপনার কতগুলো স্কিল আছে, কিভাবে আপনি অ্যাডাপ্ট করতে পারবেন। কারণ এই যে ওরা দেখতে চায় যে আমরা আমরা যে একটা প্রোগ্রামে যাচ্ছি, ওখানে এত দেশ থেকে এতগুলো মানুষ আসবে, আমরা কি ওদের সাথে অ্যাডাপ্ট করতে পারবো কিনা, কমিউনিকেশন করতে পারবো কিনা, আমাদের নিজেদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেটা বাংলাদেশের সিস্টেম আছে ওইটা থেকে ডিফারেন্ট আমরা কি প্রোভাইড করতে পারবো। এটাই কিন্তু ইরাসমাসের একটা মানে কোর একটা থিং, যেটা আই থিঙ্ক অন্যান্য স্কলারশিপ থেকে একটু ডিফারেন্ট। আরেকটা হচ্ছে আমি মনে করি জব এক্সপেরিয়েন্স, এই জিনিসটা এটাতেও কিন্তু আমরা জানতে পারি না ওর ম্যানেজমেন্ট স্কিল কেমন, প্রেশার হ্যান্ডেলিং করতে পারি কিনা। সো এই দুই তিনটা জিনিস অবভিয়াসলি ইম্পর্টেন্ট। সো এখন আমরা কথাবার্তা বলবো হচ্ছে আপনার মোটিভেশন লেটার এবং সিভি নিয়ে আসলে, হ্যাঁ? তো আপনি যখন মোটিভেশন লেটারটা লিখলেন, আপনি অলরেডি এক্সপ্লেইন করছেন যে কোন জায়গায় আপনি ফোকাস করছেন, কিভাবে কানেক্ট করছেন ডটগুলা, এগুলো আমরা জানি মোটামুটি এখন। বাট এখন আমি আপনাকে জিজ্ঞেস করব যে যারা স্কলার মানে আপকামিং যারা স্কলার আসবে, যারা এসবে লিখবে, তো ওই সময়টাতে ওদের মানে কোন মিস্টেকস গুলো এভয়েড করা উচিত একটা এসওপি লেখার সময়? আমরা হচ্ছে অনেক সময় কথা লিখতে যাই আমার মনে হয়, কিন্তু আমরা বেশি বলে ফেলি, আমরা লেন্দি বানাই ফেলি। ওইটা যেন লেন্দি না হয়। অবভিয়াসলি আমার স্টোরি, আমার নিজের একটা স্টোরি থাকতে হবে। কিন্তু আমি এই বছর অনেকগুলো এসওপি যখন রিভিউ করতেছিলাম, দেখি যে ম্যাক্সিমাম এসওপি গুলাতে এরকম ছিল যে ওরা মানে পয়েন্ট থেকে সরে যায়, প্রোগ্রামে যেটা চাচ্ছে আমি ওইটা নিয়ে কথা না বলে নিজের একটা পার্সোনাল স্টোরি বলবো, কিন্তু ওইটা ছাড়াও আমি ওইটাকে এত বেশি বড় করে ফেলি, মেইন পয়েন্ট থেকে সরে যাচ্ছে। আমি প্রোগ্রামে কেন অ্যাপ্লাই করতেছি, আমি কেন পারফেক্ট এই প্রোগ্রামের জন্য, আমার ফিউচার গোল কি, এগুলা নিয়ে কথা না বলে আমি আমার স্টোরিটাকে অনেক বড় করে ফেলি, যেটা উচিত না। এটা ফার্স্ট অফ অল নিজের স্টোরি নিজে বলার চেষ্টা করেন, কপি পেস্ট না করে। কয়েকটা নিজে নিজে লেখা প্র্যাকটিস করা উচিত, যেটা আমি আমার ক্ষেত্রে অনেকবার করছিলাম। প্রথম দিকে যখন আমি লিখতাম তখন ওগুলো আমার অনেক জেনারিক মনে হতো, আমার নিজেরই মনে হতো। সো অবভিয়াসলি যারা আমাকে নিবে তাদের থেকে তো আরো বেশি মনে হবে, তাদের তো এক্সপিরিয়েন্স বেশি। বাট যখন আস্তে আস্তে লিখে আমি ধরার চেষ্টা করতেছি যে আসলে কোথায় আমার মিস্টেক হচ্ছে, কোথায় এটা মানে মনে হচ্ছে যে আমার না, এটা আমি কারো থেকে নিচ্ছি, কারোটা কপি করছি, বা গুগল থেকে নিচ্ছি, বা হোয়াট এভার, এরকম মনে হচ্ছে। তো আর এটা অবভিয়াসলি জেনারিক সাউন্ড করবে। সো এই দুইটা জিনিস যে আমরা যেন একটু বড় না করি, আর একটা হচ্ছে কপি পেস্ট না করি, নিজের স্টোরি যেন নিজে বলা শিখি, তাহলে জিনিসটা আরো
মানে সাবলীল হবে আরকি। আচ্ছা, আর এনিথিং অ্যাবাউট এআই? লাইক এআই দিয়ে লেখা যাবে কিনা বা এআই ইউজ করা কতটা যুক্তিসঙ্গত হবে? কিছু ক্ষেত্রে আমি স্ট্রাকচারড সেন্টেন্স ইউজ করার ক্ষেত্রে এআই ইউজ করছি। এটার মানে এটা না যে আমি পুরাটাই এআই দিয়ে লিখছি। কারণ আমাদের অনেক গ্রামাটিক্যাল এরর হবে আমরা যখন লিখতে যাব, স্বাভাবিক। সো ওইটাকে ঠিক করার জন্য আমি এআই টা ইউজ করছি। কিন্তু এমন না যে পুরোপুরি আমি এআই কে বলব আমি এটা করছি তুমি লিখো। এভাবে যেন না হয়। নিজের থেকে যেন জিনিসটা আসে, জাস্ট পলিশড করার জন্য আমরা এআই টা ইউজ করি। দ্যাটস ইট। রাইট, রাইট। তো মানে যেটা মাথায় রাখা উচিত যে যারা স্কলারশিপ কমিটি আছে, ওরা আপনার কাছ থেকে কোনো সায়েন্টিফিক পেপার চাইতেছে না। তারা আপনার কাছ থেকে কোনো রিসার্চ পেপার চাইতেছে না। তারা আপনার কাছ থেকে এসওপি চাইতেছে। বা যেটা সাপোজ টু বি রিটেন বাই ইউ। যেখানে হচ্ছে আপনি আপনার গল্পগুলা লিখছেন। এটা এমন অনেক সায়েন্টিফিক্যালি অনেক কঠিন ওয়ার্ড ইউজ করার কোনো দরকার নাই। যেটার জন্য আপনাকে এআই ইউজ করতে হবে। বাট অ্যাজ তাসনিম সেইড, আপনার চাইলে এটা হচ্ছে লেখার পরে এটা একটু পলিশ করার জন্য আপনি হয়তোবা এআই ইউজ করতে পারেন। দ্যাটস কমপ্লিটলি ফাইন। ইভেন আমি নিজেও পলিশ করার জন্য এআই ইউজ করছি। এটা কোনো সমস্যা না। এখন হচ্ছে মানে আপনার কাছে জানতে চাইবো যে সিভি নিয়ে, হ্যাঁ? সিভি, কারিকুলাম ভিটা এটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস। তো সিভির উপর আপনার কোনো স্পেশালি কোনো টিপস আছে কিনা যেটা ফলো করা উচিত? ইউরোপিয়ান ইউনিভার্সিটি গুলো ইউরোপার সিভি ফরম্যাটটাই ফলো করে, কারণ এটা অনেক বেশি প্রফেশনাল এবং গোছানো থাকে। সো ওই ইউরোপার সিভিটাই আমি মেনলি ওই ফরম্যাটটা ইউজ করছি। আর আমি আমার ক্ষেত্রে এভাবে করছি, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আমি সিভি কে আপডেট করতাম। আমার যে মনে হচ্ছিল যে এই সিভিতে আমার আসলে এই প্রোগ্রামের সাথে যাচ্ছে না, এই জিনিসটাকে আমি একটু এটাকে কম হাইলাইট করি, আমার পাবলিকেশনটাকে বেশি হাইলাইট করি। এভাবে করে আমি সিভি গুলাকে স্ট্রাকচার করতাম। সো প্রোগ্রাম ওয়াইজ, রিকোয়ারমেন্ট ওয়াইজ প্রোগ্রামটা কি রকম, কি চাচ্ছে আমার থেকে, এইভাবে আমি বলবো যে সবার জন্য সিভিটাকে গোছানো উচিত। একটা জিনিস দিয়ে আমি শুধু সবসময় অ্যাপ্লাই করব হয়ে যাবে এমন না, প্রসেসটা অনেক লম্বা। অনেক সময় যায় কি একটা অ্যাপ্লাই করতে গিয়েই 5-6 দিন চলে যায়, কারণ প্রত্যেকটা ডকুমেন্টকেই আপডেট করতে হয় প্রোগ্রাম ওয়াইজ। সো আমি বলবো যে ওভাবে করে যেন সিভিটাকে চেঞ্জ করতে থাকে, আপডেট করতে থাকে, প্রোগ্রামের সাথে যেভাবে যায় আর কি, কানেক্টেড ফিল হয়, অ্যালাইন হয় ওভাবে। ওকে। এখন হচ্ছে সিভি গেল, এসওপি গেল। এখন হচ্ছে এলওআরটা। আপনি হচ্ছেন কার থেকে এলওআর নিছিলেন মোটামুটি? মানে কার থেকে এলওআর নিছিলেন? আমি হচ্ছে আমার ইউনিভার্সিটির আমার সুপারভাইজার যে ছিল থিসিসের, ওনার থেকে নিছিলাম। তারপর একজন প্রফেসর থেকে আর একজন অ্যাসোসিয়েট প্রফেসর থেকে, 3জন থেকে অ্যালোয়ার নিছিলাম। ইমোশনের ক্ষেত্রে আমি আমার প্রফেসরের অ্যালোয়ারটা ইউজ করেছি। আর ওইটা ছিল স্ক্যান কপি। সো আমার থেকে আপলোড করতে হয়েছে, কিন্তু বাকি প্রোগ্রাম গুলাতে হচ্ছে ওরা আমার মেইলে আমার রেফারির সাথে যোগাযোগ করে, দেন ওভাবে আমার রেফারি পাঠাই আর কি অ্যালোয়ারটা থেকে আমি। আচ্ছা, আচ্ছা। এগেইন এলওআর এর মধ্যে হচ্ছে আপনার কি মেনশন করা উচিত বা কোন জিনিস আসলে খেয়াল করা উচিত এলওআর লেখার সময়? অ্যালোয়ারটা তো বেসিক্যালি আমার রেফারিই লিখবে, বাট হুম। আমি বলতে চাই যে এমন একজনকে চুজ করা উচিত যে আমাকে পার্সোনালি চিনে, যে আমার স্কিলস সম্পর্কে, আমার একাডেমিক, যে আমি যে একটা রেজাল্ট করতেছি বা ও আমার কোনো পাবলিকেশনে হেল্প করছে বা রিসার্চে হেল্প করছে, ওকে যেন আমাকে চিনে এমন একজন প্রফেসরের সাথে আমার যোগাযোগ করা উচিত, কানেকশন রাখা উচিত। এলওআর এর বিষয়ে আমরা কথা বলতেছিলাম যে এলওআর এর সময় মানে ধরেন কারো একটা মানে যে এলওআর নিবে ওর হয়তোবা কোনো প্রফেসরের সাথে তেমন ভালো সম্পর্ক নাই। হ্যাঁ? তো তখন ওই ছেলে বা ওই মেয়ে কি করতে পারে আসলে? কার কাছ থেকে এলওআর নিতে পারে বা কোন প্রফেসর তখন বা কোন টিচার তখন সে সিলেক্ট করবে? যদি যার যে কোনো থিসিস ব্যাকগ্রাউন্ড থাকে, অবভিয়াসলি আমি আমার সুপারভাইজার থেকেই নিব। হু, হু। বাট এটা আমাদের আসলে বুঝতে হবে একটা সময় গিয়ে যে আসলে কমিউনিকেশনটা দরকার প্রফেসরদের সাথে। তো আমি যারা এখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছে, যাদের তেমন একটা কমিউনিকেশন হয় না প্রফেসরদের সাথে, আমি বলবো যে আস্তে আস্তে সেই বিল্ড আপটা করা কমিউনিকেশনের, যেন অ্যাটলিস্ট আমরা 2জন রেফারিকে রাখতে পারি, প্রফেসর হোক বা অ্যাসোসিয়েট প্রফেসর হোক, লেকচারার হোক, ডাজন্ট ম্যাটার, কিন্তু যেন থাকে যে আমাকে অ্যালোয়ার দিতে পারবে। এই মোটামুটি আমরা হচ্ছে সব ধরনের ডকুমেন্টস প্লাস হচ্ছে প্রোফাইল বিল্ডিং বলেন বা হচ্ছে ব্যাচেলর লাইফ বলেন এগুলো সবই কভার করছি। এখন হচ্ছে আমরা তাসনিমের ব্যাপারে আরো একটু মানে ওর কাছ থেকে আরো ওর জিনিসপত্র জানার চেষ্টা করব। দেন আমরা আস্তে, আস্তে ক্লোজ করে দেব আরকি। তো তাসনিম আপনি তো হচ্ছেন অলরেডি আপনার ফার্স্ট সেমিস্টার শেষ করে ফেলছেন। তো ওইখানে মানে
আপনি যখন ফার্স্ট সেমেস্টারে গেলেন ওইখানে সবচেয়ে বেশি মানে ১ম তো কিছু একটা আপনি অ্যাডজাস্ট করতে হইছে এখানকার সাথে। মানে ১ম অ্যাডজাস্টমেন্টটা কি ছিল? মানে কালচারাল শকটা কি ছিল ওইখানে যাবার পরে? প্রথম যে ধাক্কাটা ছিল সেটা হচ্ছে ওই যে বললাম, মানে পড়াশোনার সিস্টেমটা প্রথম দিনেই আমাদেরকে একদম, যেটা আমাদের ইন্ডাকশন উইক বলে, সেটাতে আমাদেরকে একটা গ্রুপ ওয়ার্ক দিয়ে দিল। এন্ড সেটা হচ্ছে বললো যে একটা বিজনেস দাঁড়া করাইতে এবং ওই বিজনেসের নাম দিতে, কিছু করতে, মানে অনেক কিছু। তো ও যাদেরকে আমি চিনিই না তাদের সাথে আমি কিভাবে, জাস্ট মাত্র 10 মিনিট আগে পরিচয় হলো, ওদের সাথে আমি কিভাবে একটা বিজনেস তৈরি করব, এই জিনিসটাই তো আনইউজুয়াল। সো প্রথম ১ সপ্তাহটা গেল পরিচয়ে, সবকিছু অ্যাডাপ্ট করাতে। আর ভাষা একটা খুবই বড় সমস্যা ছিল এখানে। কারণ সবাই হচ্ছে, ম্যাক্সিমামই, আমি যে এরিয়াতে আমাদের ইউনিভার্সিটিটা আছে সেটা হচ্ছে মিলান থেকে একটু দূরে, ছোট একটা প্রভিন্স। তো এখানে কেউ আর তেমন একটা ইংলিশ বলে না, সো ভাষাগত দিক থেকে একটা প্রবলেমে ছিলাম আমরা। সো বাট সময়ের সাথে সাথে আসলে সব ঠিক হয়ে যায়, ম্যানেজ হয়ে গেছে। আচ্ছা বাংলাদেশের মানে এডুকেশন সিস্টেমের তুলনায় ওইখানকার ওয়ার্কলোডটা কেমন ছিল? মানে কোর্স লোড কেমন ছিল? মানে কতগুলো কোর্স নিতে হইছে? আপনার পড়াশোনার স্টাইল কেমন ছিল? মানে অনেক বেশি প্রেশার ছিল কিনা? এনিথিং শেয়ার করতে চান? আমি যেহেতু বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ছিলাম, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু প্রেশার খুব বেশি থাকে, কারণ খুব দ্রুত সেমিস্টার শেষ হয়ে যায়, মিড ফাইনাল মানে ওইভাবে চলতে থাকে। তো আমরাও কিন্তু ওভারঅল এক্সপেরিয়েন্স, মানে পুরো জিনিস আমাদের অভিজ্ঞতা থাকে যে কিভাবে জিনিসটা হ্যান্ডেল করতে হয়। আমার প্রবলেম ওখানে হয়নি, আমার প্রবলেম হয়েছে যে প্রেশার হ্যান্ডেলিং এ সমস্যা হয় না, প্রবলেম হয়েছে যে পুরো জিনিস সিস্টেমটাই আলাদা। লাইক আমরা হচ্ছে বড় বড় প্রশ্ন লিখতাম, বড় বড় প্রশ্ন উত্তর দিতাম। এখানে হচ্ছে এমসিকিউ বেসড গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন। 2 দিন পর পরে হচ্ছে ক্লাস হলো, ক্লাসের মধ্যে একটা গ্রুপ প্রেজেন্টেশন দিল ওই ক্লাসের বেসে। ওইটা সম্পর্কে আমি জানিই না, আমি ফার্স্ট টাইম জীবনে শুনতেছি এখন আমাকে গ্রুপ গ্রুপ প্রেজেন্টেশন দিতে হবে। সো এই ধরনের জিনিসগুলো আর কি। বাট এইগুলো আমি বলবো যে এটা একটা পজিটিভ দিক, অ্যাডভান্টেজ। এগুলো আমি, আমার মতে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে থাকা উচিত, তাহলে হয়তো আমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে আসতে পারতাম। বাট যেহেতু ছিল না, একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হলো আর কি। রাইট, রাইট। এইভাবে আসলে হচ্ছে মানে নিজের কনফিডেন্সটা আসলে বিল্ড হয় একসময় যে তো ২ বছর পরে আপনি আপনার যে পারসনটা এখন আছেন এই পারসনটা থাকবেন না। ২ বছর পরে যে আপনি চেঞ্জ হয়ে যাবেন মোটামুটি। নিজের ভেতরে একটা কনফিডেন্স চলে আসবে। ওকে আমি এই ফিল্ডে বেস্ট। আমি কিছু একটা করতে পারবো। এরকম আরকি একটা কনফিডেন্স আসে ভেতর থেকে। এখন আপনি আমাকে বলেন যে মানে আপনার মতে এরাসমাস মুলুর এরাসমাস মুলো জার্নি যে একজন স্টুডেন্টকে একাডেমিকের বাহিরে তাকে আসলে মানে কিভাবে গ্রো করতে সাহায্য করে? আমার ক্ষেত্রে আমি অনেক খেয়াল করলাম, যেটা আমি দেখলাম যে মানে আমি কনফিডেন্ট ফিল করতাম না আগে। হু, হু। স্পেশালি যখন মাত্র নতুন নতুন আমি যখন ইমোশনে জয়েন করলাম। এই যে বারবার কন্টিনিউয়াস আমাদের এই গ্রুপ প্রেজেন্টেশন হতো, হঠাৎ করে অ্যাসাইনমেন্ট হয়ে যেত, হঠাৎ করে প্রেজেন্টেশন দিতে হবে। বাংলাদেশে প্রেজেন্টেশন 2-3 মাসে আমি একবার দিতাম, বা ওইটাও 4-5 মাস আগে আমাদেরকে বলে দিত যে এইভাবে একটা অ্যাসাইনমেন্ট হবে, এই কোর্সের এরকম এরকম একটা প্রেজেন্টেশন হবে। সো ওইটার ছিল না এখানে। হঠাৎ করে ওরা বলবে যে এটা, তো এই জিনিসটা আমার কনফিডেন্ট বিল্ড আপ করতে হেল্প করছে, আমার পাবলিক স্পিকিংটা বেটার করছে। কিন্তু এখন অনেক কিছু বুঝি যে না, আমাকে আসলে কমিউনিকেশন করতে হবে, নেটওয়ার্কিং এর দিকে মনোযোগ দিতে হবে, এই জিনিসটা করতে হবে, সিভি আপডেট করতে হবে, এই স্কিলটা শিখতে হবে। সো এইগুলা এই কয়েক মাসে, জার্নিটা বেশি বড় না, 6-7 মাসেরই। আমি ইতালিতে আছি। তো কিন্তু এটা আমাকে অনেক হেল্প করছে যে না, লাইক বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার এগুলো অ্যাটেন্ড করাতে, কমিউনিকেশনের ক্ষেত্রে স্পেশালি। ওকে, ওকে। তো থ্যাংক ইউ ফর দ্য অ্যানসারস। এখন হচ্ছে আপনার কাছ থেকে আর বেশি সময় নিব না। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আর হয়তো ২-৩ টা কোয়েশ্চেন করব ম্যাক্স। তার মধ্যে এখন যে কোয়েশ্চেনটা আমি করতে চাই সেটা হচ্ছে আপনি তো অলরেডি পড়াশোনা করতেছেন একটা প্রোগ্রামে। এন্ড এই প্রোগ্রামের শেষে আপনাকে হয়তোবা ইন্টার্নশিপ বা থিসিস কিছু একটা করতে হবে লাস্ট সেমেস্টারে যেয়ে। তো আপনি কি অলরেডি মানে চিন্তা ভাবনা করছেন যে কি নিয়ে ইন্টার্নশিপ করতে পারেন বা কোনো ইন্টারেস্ট গ্রো হইছে কি অলরেডি? আমি শুরু থেকেই আমার ক্লিয়ার ছিল যে আমি আইদার ফর্মুলেশনে যাব অথবা আর&ডি সেক্টরে যাব। তো আমার ইচ্ছা হচ্ছে আমি আর&ডি অথবা ফর্মুলেশন বেসড কোনো ধরনের ইন্টার্নশিপ করব। আমাদের আসলে ইন্টার্নশিপটাই হচ্ছে মানে মেইন 6 মাসের একটা ইন্টার্নশিপ আমাদেরকে করতে হবে, সেটা একাডেমিক হোক বা ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ হোক। সো আমার ইচ্ছা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপের দিকেই যাওয়া। সো
এখন এখন আপাতত খোঁজা শুরু করি নাই, বাট এই তো সামনের দিকে আগস্ট সেপ্টেম্বর থেকে আসলে অ্যাপ্লাই করতে হয়, খুঁজতে হয় এই সময়টাই। হুম, রাইট। আমার কাছে ওই জিনিসটা খুব মানে খুবই ফ্যাসিনেটিং লাগে। মানে আমি হচ্ছে ইন পারসন কখনো ল্যাবে এরকম ধরেন যে ওষুধপাতি নিয়ে বা কেমিস্ট্রির হচ্ছে ল্যাবে এসব আমি কখনো কোনো কাজ-টাজ করি নাই। বাট আমি যখন কারো স্টোরি দেখি যেরকম আপনার যদি মাঝে মধ্যে কোনো স্টোরি দেন, আমি দেখি যে কোথাও ল্যাবে কাজ করতেছেন, কি সব ড্রপ হ্যাঁ, মানে পানি দিয়ে কি সব বানাইতেছেন। খুবই ফ্যাসিনেটিং লাগে আমার কাছে। মানে ভালো যে এরকম একটা অপরচুনিটি আসলে মানে এরাসমাস মুনুস থেকে করে দেয় যারা স্কলার হিসেবে আসে। তো আই হোপ যারা ফিউচার ক্যান্ডিডেট আছে তারা হয়তোবা মানে এই অপরচুনিটি গুলা গ্র্যাব করবে। অ্যান্ড আমরা যেসব জিনিসগুলো শেয়ার করি, এই জিনিসগুলা কোনো না কোনোভাবে কোনো একটা ক্যান্ডিডেটকে হেল্প করবে। তার একাডেমিক লাইফ হোক বা হচ্ছে তার যে অ্যাপ্লিকেশন লাইফ হোক, মানে অ্যাপ্লিকেশন প্রসেস হোক এখানে। তো ওয়েল মোটামুটি হচ্ছে আমরা শেষের দিকে চলে আসছি। এখন আপনার কাছ থেকে একটু যে ফিউচার ক্যান্ডিডেট আছে, মানে ফিউচার ক্যান্ডিডেট যারা আসবে, তাদের জন্য আপনার যে অ্যাডভাইস গুলো আছে সেগুলো হয়তোবা আপনার কাছ থেকে আমি মানে একটু করে শুনতে চাইবো আরকি। যেরকম যারা বাংলাদেশ থেকে Erasmus Mundus এপ্লাই করতে চায়, তাদের জন্য আপনার অনেস্ট অ্যাডভাইস কি হবে? মানে অনেস্ট অ্যাডভাইস। আমার অ্যাডভাইস হবে যে মানে এখনো যারা এখনো ব্যাচেলর কমপ্লিট করে নাই তাদেরকে বলবো যে একটা ডিসেন্সি দিয়ে মেনটেন করার, যদি পারে পাবলিকেশন বা রিসার্চের সাথে যুক্ত হওয়ার, কারণ খুবই ইম্পর্টেন্ট। এটা মানে আপনাকে আগায় রাখবে অন্যান্য অ্যাপ্লিকেন্টদের তুলনায়। দেন আইএলটিএস একটা অবভিয়াসলি ভালো স্কোর থাকা, বাট ওইটা ম্যান্ডেটরি না, লাইক অন্যান্য গুলা যে রিকোয়ারমেন্টস আছে ওইটার মতো ম্যান্ডেটরি না, কিন্তু একটা মোটামুটি ডিসেন্ট স্কোর থাকা বেটার। এরপর যদি পসিবল হয় এক্সট্রা কারিকুলারের দিকেও মনোযোগ দেওয়ার, যত বেশি নিজের প্রোফাইলকে স্ট্রং রাখা যায়, এটা হচ্ছে গেল প্রোফাইল রিলেটেড। আর যখন আমি অ্যাপ্লাই করতে যাব তখন যেন আমরা খেয়াল রাখি যে আমাদের এসওপিটার দিকে আমরা একটু মনোযোগ দিই। আমি আমার যেন স্টোরিটা নিজের মতো করে বলি, এসওপিটা প্রোগ্রাম ওয়াইজ যেন আমি সাজাই গুছাই এবং চেঞ্জ করি, আপডেট করি ওটাকে প্রোগ্রাম অনুযায়ী। সিবি ক্ষেত্রেও সেম সেম সিবি ফরম্যাট আমি ইউজ করব, কিন্তু প্রোগ্রামে আমার কি চাচ্ছে ওই অনুযায়ী আমি সিবির কিছু জিনিস হাইলাইট করব, কিছু জিনিসকে কম হাইলাইট করব, ওভাবে করে যেন আমি আপডেট করি। আর আই থিঙ্ক ইয়া দ্যাটস এনাফ। হচ্ছে মোটামুটি একদম মানে একাডেমিক কথাবার্তার একদম বাইরে। আপনি ধরেন একজন হেনা আর্টিস্ট হিসাবে মানে ইউরোপের কাউকে কি আপনি হেনা করে দিয়েছেন এই পর্যন্ত? কয়দিন হয়তো ঈদ গেল। হ্যাঁ, আমি আমার ক্লাসমেটদেরকে মাঝে মধ্যে লাগাই, আমার প্রফেসরকেও লাগাইছিলাম প্রফেসরকে। হ্যাঁ। হ্যাঁ, আমার যে কোঅর্ডিনেটর, প্রজেক্ট কোঅর্ডিনেটর যেটা, উনি যখন জানতে পারছে এরকম, দেন লাইক আমাকেও অ্যাপ্লাই করে দাও, দেন আমি করলাম। আচ্ছা এটাই। ধরেন আপনি বাংলাদেশ থাকলে মানে এই এনভায়রনমেন্টটা চিন্তা করা একটু অনেক টাফ মনে হইতো যে আচ্ছা আমার ভার্সিটির প্রফেসর তাকে যে আমি হেনা আর্ট করে দিতেছি। হুইচ ইজ চ্যালেঞ্জিং সামটাইমস কারণ খুব বেশি হয়তোবা ক্লোজ না হলে এটা করা যায় না। অথচ এখানে ধরেন যে মানে আপনার কাছে কি মনে হয় না যে এনারা একটু অনেক ফ্রেন্ডলি স্টুডেন্টদের সাথে? ইয়েস, ওরা অনেক বেশি ফ্রেন্ডলি। স্পেশালি আমি মেনশন করবো যে ইমোশনের প্রফেসর গুলার কথা। যে আমাদের যে প্রজেক্ট কোঅর্ডিনেটর, সে কিন্তু আমার টিউটর মাস্টার্সে, এন্ড প্রত্যেকটা ইস্যুতে আমি সবসময় ওনাকে পাশে পাইছি। লাইক ইভেন দো থাকে না, আমরা অনেক সময় মেন্টালি একটু ডিপ্রেস থাকি বা একটু হোম সিকনেস কাজ করে, ওই সময় আমি ওনার সাথে গিয়ে কথা বললাম, এন্ড শি ওয়াজ সো সুইট এন্ড কাইন্ড টু মি, লাইক অলওয়েজ পাশে থাকে এরকম। জানে স্টুডেন্টরা আসলে একটা দেশ থেকে আসে, একটা কালচারাল শকের মধ্য দিয়ে যায়, ওই সময় ওদের কি লাগবে ওই সময় ওরা পাশে থাকার চেষ্টা করে। ছোটখাটো কোনো হেল্প লাগলে ওইটাও ওরা হেল্প করার চেষ্টা করে। সো হ্যাঁ, মানে একাডেমিক সাপোর্ট ছাড়া ওরা মানে মেন্টাল সাপোর্টের দিকে অনেক মনোযোগ দেয়। ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে মানে লাস্ট কোয়েশ্চেন, তারপরে শেষ। সেটা হচ্ছে আমাদের ধরেন যে যারা এতক্ষণ আমাদের পডকাস্ট শুনলো, এই পডকাস্ট শোনার পরে হয়তো অনেক খুবই ওভারওয়েলমিং মানে ভাবতেছেন মানে খুব এক্সাইটেড এখন অ্যাপ্লাই করার জন্যে। অ্যান্ড দেন হচ্ছে হয়তোবা এখন এসে সবকিছু ভেঙে চুরে সবকিছু নিয়ে বসে পড়বে। তো যারা আমাদের পডকাস্টটা তখন শুনলো, তাদের জন্য স্পেশালি মানে এই পডকাস্ট শেষ হবার পরে তাদের কি করা উচিত আসলে? মানে কি ডিসিশন নেওয়া উচিত বা কি ভাবা উচিত বা কিভাবে তাদের মানে প্রসেস গুলা স্টেপ বাই স্টেপ আগানো উচিত? একটা ফাইনাল একটা অ্যাডভাইস দিয়ে আমরা হচ্ছে এখানে শেষ করবো আরকি।
আমি ফার্স্ট অফ অল একটা কথাই বলবো, প্রসেস তো আস্তে আস্তেই পরে, কিন্তু ফার্স্টে একটা বলবো যে নিজের উপর কনফিডেন্ট রাখা। আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমার ছোট একটা স্টোরি বলি। আমি যখন ইরাসমাস অ্যাপ্লাই করতেছিলাম, তো আমি আমার আইসির একটা ফ্রেন্ডের সাথে জিনিসটা শেয়ার করলাম যে আমি ইরাসমাস অ্যাপ্লাই করব। ও বলে যে, ও হাসছে অনেকক্ষণ, হেসে বলতেছে, ভাই আমাদের যোগ্যতা নাই অ্যাপ্লাই করার। ওইটা আমার মাথায় ঘুরতেছিল যে চিন্তাটা, আসলে তো আমাদের ওভাবে করে কেউ কখনো যায় নাই, বা কিছু হয় নাই। সো আমি যদি হতে পারি, আমি প্রথম একজন হব। সো আমি তো লাইক দ্য টর্চ বিয়ারার হব। সো ওয়াই নট, আই শুড ট্রাই। কেউ হয়তো ট্রাই করে নাই, কারণ আমরা আগে থেকে নিজেদেরকে সেলফ রিজেকশন দিয়ে দিই, যে সার্টিফিকেটটা আমরা নিজে থেকে দিয়ে দিই, ওর হয় নাই আমার কি হবে, এরকম। সো আমার কথা হচ্ছে ট্রাই করা উচিত, নিজের উপর বিলিফ রাখা উচিত। এই পিরিয়ডটা খুবই লং টার্ম একটা পিরিয়ড, খুবই ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাবে সবাই। যারা যারা অ্যাপ্লাই করবে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাবে, অনেক রিজেকশন আসবে, মনে হবে যে শেষ করে ফেলি নিজেকে, এই ধরনের অনেক চিন্তা ভাবনা আসে। এটা স্বাভাবিক, কিন্তু ধৈর্য ধরে লেগে থাকতে হবে। অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেক লেন্দি, অনেক কঠিন। কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে, যে বললাম আমি ওয়েবসাইট ক্র্যাক করতে পারতেছিলাম না, ওটাতে অ্যাপ্লাই করতে পারিনি, অনেক ফ্রাস্ট্রেটিং একটা জার্নি। বাট লেগে থাকতে হবে। একটা ইন্টারভিউতে কল পাওয়া মানে, আমি চেষ্টা করবো ইন্টারভিউতে যেন আমার বেস্টটা দিই। মানে ওইটা প্রি স্ক্রিনিং ক্লিয়ার করাটাই টাফ। প্রি স্ক্রিনিং যেটা আমি ক্লিয়ার করে ফেলছি, দ্যাট মিনস আই হ্যাভ এ চান্স টু উইন দিস। সো ওই ইন্টারভিউতে যেন নিজের বেস্টটা দিই, যেন চেষ্টা করি যেন আমি আমার সব পজিটিভ জিনিসগুলো ওখানে শো করতে পারি, বলতে পারি। এটাই ওর। ইন্টারভিউ গুলো তো খুবই, এমন না যে কোনো টেকনিক্যাল কোশ্চেন করে বা কোনো পড়ালেখা রিলেটেড কোশ্চেন করে। আমি যে দুইটাতে আমি ফেস করছি আর কি, যে দুটো ইন্টারভিউ ওখানে ছিল, লাইক ওরা আপনার সাথে জাস্ট একটা কমিউনিকেশন করবে, আপনি কেমন মানুষ ওইটা জাস্ট জানতে চাবে, আপনার একাডেমিক জাস্ট আপনার সিভি আর এসওপি পড়ে ওখান থেকে কথা বলবে। সো এটা যেন একটা সুন্দরভাবে সাবলীল একটা ইন্টারভিউ হয়, ওইদিকে যেন ফোকাস করি। আর অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে তো আমরা এতক্ষণ বললাম। অলরাইট। থ্যাংক ইউ ভেরি মাচ তাসনিম জাহান, আমাদের সাথে এতক্ষণ ধরে খুবই একটা ফ্রুটফুল একটা সময় মানুষদেরকে উপহার দেওয়ার জন্যে। আই হোপ যারা তখন শুনলো আমাদের পডকাস্ট, তারা কোনো না কোনোভাবে উপকৃত হইছে আমাদের এই যে মূল্যবান কথাবার্তাগুলো তাসনিম বলল সেগুলো শোনার পর। আই হোপ আপনারা মোটামুটি যথেষ্ট অলরেডি ইনফরমেশন গ্যাদার করে ফেলছেন যে এপ্লাই কিভাবে করতে হয়, বা এপ্লাই করার জন্য আসলে কিরকম মেন্টালিটি থাকা উচিত, বা আপনার যদি ধরেন কোনো কিছু কমও থাকে তাহলে কিভাবে সেটা আপনি পুষিয়ে নিবেন। সবকিছু বিষয় অলরেডি তাসনিম আমাদের সাথে কথাবার্তাগুলো বলছে বা শেয়ার করছে। ইভেন তার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্সগুলোও শেয়ার করছে। ইভেন তার যে হেনা এক্সপার্টাইজ যে সে ছিল, সেটাও সে কিভাবে এই প্রোগ্রামের সাথে কিভাবে সে অ্যালাইন করছে বা কিভাবে এই এক্সপেরিয়েন্সগুলো কাজে লাগাইছে, সবই সে ডিটেইলে আলোচনা করছে। তো আই হোপ আপনারা আমাদের যে আপকামিং যে আরো পডকাস্টগুলো আসবে সেগুলোও শুনবেন। অ্যান্ড থ্যাংকস এগেইন তাসনিম। আ যদি ইন পারসন হয়তোবা আমি আপনাকে একটা কাপ কফি বা কিছু একটা শেয়ার অফার করতে পারতাম। বাট এখানে সেই সুযোগও নাই। থ্যাংকস এগেইন অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। বাই, বাই।